প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ডক্টর মাসুম বিল্লাহ, লেকচারার শ্যামলী ম্যাথস, তোমাদের সাথে আছি। শ্যামলী ম্যাথস কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অনলাইন ক্লাসের প্রথম ক্লাস আমি তোমাদেরকে নিয়েছিলাম ডেঙ্গু ফিভার নিয়ে। আজকে সেকেন্ড ক্লাস আমাদের টপিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা ডেফিনেশনটা একটু দেখে নেই। ইনফেকশন অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইজ কল্ড ইউটিআই। তো ইউরিনারি ট্র্যাক্ট কি সেটা আগে আমরা একটু জেনে নিই। আমাদের এখানে একটা ছবি আমি এঁকেছি, দেখো। প্রথমে উপরে আছে কিডনি। কিডনি থেকে একটা টিউবের মাধ্যমে, যেটাকে আমরা বলি ইউরেটার, ইউরিন এখানে তৈরি হচ্ছে। ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে আসছে, ইউরিন জমা থাকছে। তারপরে ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বের হচ্ছে। এই যে টোটাল যে ট্র্যাক্ট, এই ট্র্যাক্টকেই আমরা বলছি ইউরিনারি ট্র্যাক্ট। তো এখন এই ইউরিনারি ট্র্যাক্টের কোথাও যদি কোনো ইনফেকশন হয়, আমরা সেটাকেই কিন্তু ইউটিআই অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলছি। যেমন কিডনিতে যদি ইনফেকশন হয়, সেটাকে আমরা বলছি পাইলোনেফ্রাইটিস। কিডনি ইনফ্লামেশন যদি হয়, সেটাকে আমরা বলছি পাইলোনেফ্রাইটিস। যদি ইউরিনারি ব্লাডারে যদি ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা বলছি সিস্টাইটিস। যদি ইউরেথ্রাতে ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, সেটাকে আমরা বলছি ইউরেথ্রাইটিস। এই তিনটা টাইপ, যে কোনো ট্র্যাক্টের যে কোনো জায়গাতেই যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, সেইটাকে আমরা কিন্তু বলছি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন আসো কজ, কি কারণে আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। আমরা যদি একটু ভাগ করে বলি যে ব্যাকটেরিয়াল কিছু কজ আছে, ফাঙ্গাল কজ আছে, আর প্যারাসাইট। তো ব্যাকটেরিয়াল কজটাই খুব কমন। এর ভেতরে আছে ইকোলাই, ইশ্চেরিশিয়া কোলাই। এই অর্গানিজমটা দিয়ে কিন্তু 90% ইউটিআই হচ্ছে। তারপরে ক্লেবশিয়েলা, তারপরে প্রোটিয়াস, সিউডোমোনাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। এই গেল ব্যাকটেরিয়া। এখন আমরা আসি ফাঙ্গাস দিয়েও কিন্তু ইউটিআই বা ইউরিন ইনফেকশন হতে পারে, যেমন ক্যান্ডিডা অ্যালবিকান্স। আরেকটা হচ্ছে প্যারাসাইট কোনটা কমন? ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। এখন আসো ইউটিআইয়ের কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর মানে কি? কিছু কন্ডিশন বা কিছু আমাদের পার্সোনাল যে অভ্যাসগুলি, এগুলির কারণে কিন্তু ইউটিআই বা ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। যেমন রিস্ক ফ্যাক্টর যদি আমরা বলি, তাহলে বলতে হয় যে এজ একটা ফ্যাক্টর, মোর কমন ইন ওল্ডার এজ। মানে বয়স্কদের কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। সেক্স মানে মেল আর ফিমেল, বেশি কমন কাদের? মোর কমন ইন ফিমেল। মেয়েদের বা মহিলাদের সাধারণত ইউরিন ইনফেকশন পুরুষদের থেকে বেশি হয়। তারপরে দেখো ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। আমরা যে ছবিটা এঁকেছিলাম ইউরিনারি ট্র্যাক্ট, ওই ট্র্যাক্টের কোথাও যদি অবস্ট্রাকশন মানে বাধা প্রাপ্ত হয় বা ইউরিনটা যদি অনেকক্ষণ ধরে ওই জায়গার ভেতরে বন্ধ থাকে, তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন কিডনি স্টোন, কিডনিতে যদি কোনো পাথর থাকে বা স্টোন থাকে, তাহলে কিন্তু এই ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এনলার্জ প্রোস্টেট, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট নামক একটা গ্ল্যান্ড থাকে জাস্ট ব্লাডারের উপরে, ওটা যদি এনলার্জ হয়ে যায়, এনলার্জ হয়ে কিন্তু এই যে ইউরিনারি ট্র্যাক্ট এই যে ইউরিন পাস হওয়ার যে পথ, এই পথে কিন্তু প্রোস্টেটটা বড় হয়ে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। তখনও কিন্তু তোমার ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে প্রিভিয়াস ইউটিআই, অনেকের আছে যে রিকারেন্টলি বারে ইউরিন ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিন ইনফেকশনের সম্ভাবনা সবসময় বেশি থাকে। তারপরে ডায়াবেটিস মেলাইটাস, যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে বেশি, সেরকম ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রেগনেন্সির ক্ষেত্রেও তাই, একজন প্রেগনেন্ট মহিলার কিন্তু ইউরিন ইনফেকশন খুব কমন।
প্রলংড ইউজ অফ ইউরিনারি ক্যাথেটার। আমরা কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাথেটার করতে হয়, যাদের ইউরিন ঠিকমতো পাস করে না বা ইউরিন কোনো কারণে যদি রিটেনশন হয়ে যায়, তখন কিন্তু আমরা তার ক্যাথেটার দিয়ে রাখি। এই ক্যাথেটার দিয়ে রাখলে সুবিধাও যেমন আছে, কিছু অসুবিধার ভিতরে যেটা আমরা বললাম যে ইউরিন ইনফেকশন, অনেক দিন ধরে একজন মানুষের 1 মাস 2 মাস ধরে ক্যাথেটার আছে, অনেক পুরানো হয়ে গেছে ক্যাথেটার, তখন কিন্তু এই ক্যাথেটার দিয়েই কিন্তু তার ইনফেকশন হতে পারে। তারপরে প্রলং ইমমোবিলিটি মানে একজন অসুস্থ মানুষ, একজন স্ট্রোকের মানুষ, সে অনেক দিন ধরে বেডে শুয়ে আছে, কন্টিনিউয়াস কোনো মুভমেন্ট নাই, তারও কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পোর পার্সোনাল হাইজিন মানে কি? অপরিষ্কার একজন মানুষ, একজন মহিলা বা একজন পুরুষ অপরিষ্কার থাকে, ঠিকঠাক হাইজিন মেনটেন করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআই বেশি হয়। সাম ফর্ম অফ কন্ট্রাসেপশন, জন্ম নিয়ন্ত্রীকরণ কিছু পদ্ধতির ভেতরে কিছু পদ্ধতি আছে যেগুলা ইউরিন ইনফেকশন রিস্ককে কিন্তু বাড়িয়ে দেয়, যেমন কন্ডোম ইউজে কিন্তু আমরা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে কন্ডোম ইউজারের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনটা বেশি হচ্ছে। ইউজ অফ স্পার্মিসাইড ডিউরিং সেক্স, অনেক সময় এই কন্ট্রাসেপশনের জন্য অনেকে স্পার্মিসাইড কিছু জেল পাওয়া যায়, যেটা কনসিভ যাতে না করে সেজন্য এই জেলগুলো ইউজ করা হয় ডিউরিং সেক্সে। এই জেলগুলো ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ইউরিন ইনফেকশন বেশি হচ্ছে। মেনোপোজ মানে কি? একটা মহিলার যখন তার মেনস্ট্রুয়েশন সাইকেল যখন শেষ হয়ে যায়, আমরা যদি আরও সহজভাবে বলি, মাসিক যখন একজন মহিলার বন্ধ হয়ে গেলে তার শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স কিন্তু শুরু হয়। ওই হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু তার এই ইনফেকশনের প্রবণতাটা বেড়ে যায়। সবশেষে আমরা বলি যে ইমিউনোসাপ্রেশন, যাদের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন একজন ক্যান্সারের পেশেন্ট, তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। তো যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তার কিন্তু যে কোনো ধরনের ইনফেকশন কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন ইউটিআই। এখন আসো ক্লিনিক্যাল ফিচার, মানে একজন রোগীর যখন ইউরিন ইনফেকশন হবে তার কি লক্ষণ দেখা দিতে পারে সেগুলো একটু আমরা এখন দেখে নিই। বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, তার মানে হচ্ছে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করা। অনেকে আমরা প্রশ্ন করি এভাবে যে প্রস্রাবে কি জ্বালা পোড়া আছে? তো প্রস্রাবে জ্বালা পোড়া কিন্তু ইউরিন ইনফেকশনের মোস্ট কমন একটা লক্ষণ, যে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করবে। এটাকে আমরা বলছি বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন। তারপরে দেখো ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সি অফ মিকচুরেশন। ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্ট মানে বারে বারে। আর্জেন্সি মানে আর্জেন্ট, মানে এখনই প্রস্রাব লাগলো এখনই প্রস্রাব করতে হবে, এরকম একটা ব্যাপার। ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সি অফ মিকচুরেশন মানে বারে বারে পেশেন্ট প্রস্রাব করতে যাবে। আর্জেন্সি অফ মিকচুরেশন মানে প্রস্রাব লাগলে সে আর ওয়েট করতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রস্রাব করতে চলে যাবে। এটাকে বলছি ফ্রিকোয়েন্সি অ্যান্ড আর্জেন্সি অফ মিকচুরেশন। তারপরে ক্লাউডি অ্যান্ড ব্যাড স্মেলিং ইউরিন। ক্লাউডি মানে ঘোলা, ব্যাড স্মেলিং মানে হচ্ছে দুর্গন্ধ। তাহলে প্রস্রাবটা কেমন হবে? দুর্গন্ধযুক্ত এবং ঘোলাটে প্রস্রাব হবে ইউরিন ইনফেকশন হলে। ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন আফটার ভয়েডিং। ইন্টেন্স ডিজায়ার মানে আরও বেশি ইচ্ছা হবে, টু পাস মোর ইউরিন আরও বেশি ইউরিন আফটার ভয়েডিং মানে ভয়েডিং মানে প্রস্রাব করার পরে। মানে একজন পেশেন্ট যার ইউরিন ইনফেকশন আছে, সে একবার প্রস্রাব করলো, একবার প্রস্রাব করার পরে তার মনে হবে যে না, আমি আরও প্রস্রাব করলে বোধহয় আমার একটু আরাম লাগতো। এটাকে আমরা বলছি ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন আফটার ভয়েডিং। তারপরে আসো দেখো, পেইন ইন ব্যাক অর লোয়ার অ্যাবডোমেন, মানে পেইন হতে পারে, ব্যাকে পেইন হতে পারে বা তলপেটে ব্যথা হতে পারে। ফিভার অর চিল, জ্বর থাকতে পারে অথবা শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। আমরা এটা কিন্তু বেশ কমন যে পেশেন্টের যখন জ্বর আসলো, ওই জ্বরটা কিন্তু ইউরিন ইনফেকশনের কারণে যদি জ্বর হয়, সাধারণত দেখা যায় জ্বরটা কাঁপুনি দিয়ে জ্বর আসে। এখন আসো ইনভেস্টিগেশন,
কি পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে ওই রোগীটার ইউরিন ইনফেকশন হয়েছে? সহজ, খুব সহজ, যে প্রস্রাব পরীক্ষা করলেই মোটামুটি আমরা ইউরিন ইনফেকশন হয়েছে কিনা আমরা বুঝতে পারি। যেমন ইউরিন ইউরিনারি মানে হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন, খুব কমন একটা পরীক্ষা, ইউরিনের রুটিন পরীক্ষা। এর ভেতরে আমরা কি দেখি? পাস সেল, আরবিসি আর সেল কাস্ট, এগুলো আমরা দেখতে পারি। কিন্তু ইউরিনারির ইউরিন ইনফেকশনের খুব কমনলি যেটা আমরা পাই সেটা হচ্ছে পাস সেল। পাস সেল যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে ইউটিআই বলবো। নর্মালি কিন্তু একজন মানুষ, সুস্থ মানুষের 1 থেকে 5 সেল থাকতে পারে, 1 থেকে 5। যদি এর বেশি হয় তখন আমরা তাকে ইউরিন ইনফেকশন বলবো। যখন ইউরিন ইনফেকশনটা খুব সিভিয়ার হয়, প্রচুর অর্গানিজম, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যখন ইউরিনে আসে, তখন কিন্তু 5 সেল রিপোর্ট আমরা পাই যে প্লেন্টি, প্রচুর, মানে গণনা করা যাচ্ছে না, এত বেশি। তার মানে তার সিভিয়ার ইউরিন ইনফেকশন। তাহলে ইউরিনারিটা মোস্ট কমন, যেটা দিয়ে আমরা মোটামুটি ফাইনালি আমরা বুঝতে পারি যে তার ইউরিন ইনফেকশন হয়েছে কিনা। এখন আমরা আরেকটা পরীক্ষা করি ট্রিটমেন্টের সুবিধার্থে, আমরা কিভাবে বা কি ট্রিটমেন্ট আমরা রোগীকে দেব। ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। কালচার অ্যান্ড সেন্সিটিভিটি মানে কি? যে কোনো স্যাম্পল, যেমন ইউরিন বা ব্লাড বা যে কোনো সব, এগুলো নিয়ে আমরা কালচার করি আমরা কিভাবে? একটা পাত্রে আমরা ওই স্যাম্পল, যেমন ইউরিন কালচার যদি আমরা করি, ইউরিন নেই এবং ওই যে পাত্রটা ব্যাকটেরিয়ার জন্য উপযোগী করে একটা এনভায়রনমেন্ট, একটা খাবার দাবার দিয়ে ব্যাকটেরিয়ার জন্য উপকারী, ব্যাকটেরিয়া যাতে ওখানে বংশবৃদ্ধি করতে পারে, এরকম একটা মিডিয়া, এরকম একটা পাত্র আমরা তৈরি করি। ওই পাত্রের ভেতরে যখন আমরা ইউরিনটা দিব, তখন যদি ওই ইউরিনে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে থাকে, সে কিন্তু বংশবৃদ্ধি করবে। বংশবৃদ্ধি করে তখন আমরা একটা রিপোর্ট করতে পারি যে এই ইউরিনে কোন ধরনের অর্গানিজম বা কি ব্যাকটেরিয়া আছে সেটা আমরা বুঝতে পারি। আর সেন্সিটিভিটি মানে কি? কোন ব্যাকটেরিয়া, কোন অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করবে, সেটা একটা সেন্সিটিভিটি করে আমরা বুঝতে পারি। এই রিপোর্টগুলো সাধারণত যখন কালচার সেন্সিটিভিটিতে কোনো রিপোর্ট পজিটিভ আসে, হয়তো বলে দিল যে গ্রোথ অফ ইকোলাই, এবং অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম থাকে, ওই ব্যাকটেরিয়ার এস যদি থাকে তাহলে আমরা বলি যে সেন্সিটিভ, মানে এটা এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। আর যদি থাকে তার মানে রেজিস্ট্যান্স, মানে এই অ্যান্টিবায়োটিক যদি আমরা দেই তাহলে এই ইনফেকশনে কাজ করবে না। সো ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। আচ্ছা, এখন আমরা আরও কিছু পরীক্ষা করতে পারি, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট। এর ভেতরে আমরা টোটাল কাউন্ট অফ WBC, ডিফারেন্সিয়াল কাউন্ট অফ WBC এগুলো দেখতে পারি। আমরা জানি যে কোনো ইনফেকশানে কিন্তু টোটাল কাউন্ট অফ WBC বেড়ে যায়। এখন ইউরিন ইনফেকশন যখন খুব বেশি হয়, তখন এই টোটাল কাউন্ট অফ WBCও কিন্তু অনেক বেড়ে যেতে পারে। তারপরে সেরাম ক্রিটিনিন, মানে আমরা কিডনি ফাংশনটা একটু দেখে নেব। কিডনি ফাংশন দেখবো এই কারণে, অনেক সময় ইউরিন ইনফেকশন সিভিয়ার পর্যায়ে চলে গেলে কিন্তু কিডনি ফাংশনটা ডিটোরিয়েট করে। সেক্ষেত্রে ক্রিটিনিন দেখে আমরা বুঝতে পারি যে কিডনি এফেক্টেড করেছে কিনা। একটা আল্ট্রাসাউন্ড আমরা করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, যে কিডনিতে কোনো স্টোন আছে কিনা যে কারণে ইনফেকশন হচ্ছে, বা আমাদের ইউরেটারে কোনো স্টোন আছে কিনা, বা প্রোস্টেটটা বড় কিনা, ওই যে আমরা যেটা বলেছি ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমরা দেখে নিতে পারি। সিস্টোস্কোপি মানে এটা একটা এন্ডোস্কোপি, যেরকম একটা পাইপের মাথায় একটা ক্যামেরা থাকে, ওই ক্যামেরাটা ইউরেথ্রা দিয়ে একদম ব্লাডার পর্যন্ত আমরা গিয়ে দেখতে পারি ব্লাডারের ভেতরে যে কোনো ধরনের কোনো ক্যান্সার বা কোনো টিউমার বা কোনো স্টোন আছে কিনা সেগুলো একটু দেখা, এটাকে আমরা বলি সিস্টোস্কোপি। লাস্টে আমরা একটা পরীক্ষার নাম লিখে রাখতে পারি সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, যেখানে আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা ঠিকমতো বুঝতে পারছি না, সেখানে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করলে আরও স্পেসিফিকভাবে আমরা বুঝতে পারি যে টোটাল ইউরিনারি ট্র্যাক্টে কোথাও কোনো ধরনের কোনো প্যাথোলজি বা সমস্যা আছে কিনা। এখন আসো ট্রিটমেন্ট, আমরা কিভাবে একজন ইউটিআই পেশেন্টকে ট্রিট করব। ট্রিটমেন্টে দেখো আমরা বলেছি যে আমরা যেটা বলেছিলাম যে ইউরিন ইনফেকশনের কজ কি, কিছু ব্যাকটেরিয়ার নাম বলেছিলাম, ফাঙ্গাস আর হচ্ছে প্যারাসাইট।
তো ব্যাকটেরিয়ার এগেনস্টে আমাদের কি ওষুধ আমরা ব্যবহার করি? অ্যান্টিবায়োটিক। ফাঙ্গাসের এগেনস্টে কি ব্যবহার করি? কিছু অ্যান্টিফাঙ্গাল আছে সেগুলি। তো মূলত ট্রিটমেন্ট এটাই যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। এখন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আমরা কিভাবে চুজ করব? আমি শুরুতেই বলেছি যে কালচারাল সেন্সিটিভিটি করে সেই মোতাবেক যদি চিকিৎসা করা যায় সেটা বেস্ট। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে কালচার সেন্সিটিভিটি আমরা করব, কালচার সেন্সিটিভিটি টেস্ট করতে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 72 ঘন্টা সময় লাগে। 72 ঘন্টা সময় লাগে। এখন একজন মানুষ আসছে, প্রচুর ইউরিন ইনফেকশান, তার অনেক কষ্ট হচ্ছে, তার জ্বর আছে, তার ইউরিনে প্রচুর বার্নিং, জ্বালা পোড়া আছে, পেটে ব্যথা আছে। এই পেশেন্টকে কি আমরা কোনো চিকিৎসা না দিয়ে 3 দিন পর্যন্ত আমরা ওয়েট করাবো? না। আমরা কি করব যে ইউরিন ইনফেকশানে যে যে অ্যান্টিবায়োটিক মোটামুটি আমরা জানি কাজ করে সেগুলো যে কোনো একটা দিয়ে আমরা শুরু করব। সাথে সাথে আমরা এই ইউরিনের যে কালচার সেই রিপোর্টটার জন্য ওয়েট করব। যদি দেখি যে ওই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ তাহলে কন্টিনিউ করব। যদি দেখি যে না ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, তখন এটা বন্ধ করে যেটা সেন্সিটিভ সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আমরা শুরু করব। তারপরেও আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকের কিছু নাম আমরা যেগুলো ইউরিন ইনফেকশনে কাজ করে সেগুলো আমরা একটু দেখে নিই। সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, সেফট্রাক্সোন, নাইট্রোফুরান্টোইন, ট্রাইমিথোপ্রিম, অ্যামোক্সিসিলিন, নিউয়ার একটা ড্রাগ আছে যেটাকে আমরা বলি ফসফোমাইসিন। এই ড্রাগগুলা মোটামুটি ইউরিন ইনফেকশনে কিন্তু কাজ করে। তারপরে অ্যান্টিফাঙ্গাল আমরা দিতে পারি যদি আমরা কালচারে কোনো ফাঙ্গাস পাই, যেমন ক্যান্ডিডা আলবিকান্স, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ড্রাগস আমরা ইউজ করতে পারি, যেমন ফ্লুকোনাজল। এই মোটামুটি ড্রাগ ট্রিটমেন্ট। এখন ড্রাগ ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের প্রোফাইলেকটিক কিছু মেজার আছে যে যে নিয়মগুলা মেনে চললে পরবর্তীতে তার ইউরিন ইনফেকশন হবে না, বা একটা মানুষ যদি এই নিয়মগুলা মেনে চলে তার ইউরিন ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক অংশেই কমে যাবে। এটাকে আমরা কি বলছি? যে প্রোফাইলেকটিক মেজার। প্রোফাইলেকটিক মেজারের ভেতরে আমরা যদি আসি, আমরা দেখি যে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পানি খেতে হবে। মানে কমনলি আমরা সবাই কিন্তু বলি যে ইউরিন ইনফেকশন পানি বেশি বেশি খেলে ইউরিন ইনফেকশনটা কম হয়। সেকেন্ড পয়েন্ট, ডোন্ট হোল্ড ইউরিন ফর লং টাইম। আমরা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে আছি বা কাজে আছি, অনেকক্ষণ ধরে প্রস্রাব লাগলো, বাট প্রস্রাবটা ধরে রাখছি, প্রস্রাব করছি না। তো এই প্রবণতাটা কিন্তু কমাতে হবে। এটা কিন্তু এই প্রস্রাব অনেকক্ষণ ধরে রাখলে কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তারপরে এমটি ইওর ব্লাডার শর্টলি বিফোর অ্যান্ড আফটার সেক্স। সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে প্রস্রাব করে নিলে কিন্তু ইউরিন ইনফেকশনের সম্ভাবনাটা কমে যায়। কিপ দ্য জেনিটাল এরিয়া ক্লিন, জেনিটাল এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উইপ ফ্রম ফ্রন্ট টু ব্যাক ডিউরিং টয়লেট। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় তার টয়লেট পরিষ্কার করার সময় তার ফ্রন্ট টু ব্যাকে না গিয়ে আমরা ব্যাক টু ফ্রন্টে চলে আসি, তখন কি হয় স্টুলটা কিন্তু ইউরিনের রাস্তায় চলে যায়, তখন কিন্তু অনেক সময় বাচ্চাদের ইনফেকশন হয়। অনেক অ্যাডাল্টের ক্ষেত্রেও আমরা এই ধরনের প্র্যাকটিসটা করি। এটা না করে আমাদের ফ্রন্ট টু ব্যাক এই প্র্যাকটিসটা করা উচিত। রিসেন্টলি গবেষণায় আমরা যেটা দেখতে পেয়েছি, যেমন ক্রানবেরি জুস বা ক্রানবেরি স্ট্রাক্ট, এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি যদি একজন মানুষ খেতে থাকে তাহলে কিন্তু তার ইউরিন ইনফেকশনের প্রবণতাটাও কমে যায়। অ্যাভয়েড অ্যালকোহল, অনেকের অ্যালকোহলের অভ্যাস আছে, সেগুলোকে অ্যাভয়েড করলে ইউরিন ইনফেকশনের প্রবণতাটা কমে। তো এই মোটামুটি প্রোফাইলেকটিক মেজার যেগুলো আমি বললাম, এগুলি মেনে চললে একজন মানুষের ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। ইউটিআই নিয়ে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার মাসুম বিল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর একটা কথা, যদি এই ক্লাস নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, নেক্সট ক্লাসে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কমেন্টসে আমাকে জানালে আমি নেক্সট ক্লাসে তোমাদের এই বিষয়টা নিয়ে সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।